সেটা রবীন্দ্রা খুব সুন্দরভাবে বলেছেন যে যদি পুরনো পাতা ঝরে যায় কোনো গাছে এবং নতুন পাতা যদি আসে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হয় যে একটা সংগঠনের কিন্তু পর্যায়ক্রম আছে। আমি এই সংগঠনের একজন সাধারণ সদস্য হিসেবে বহুদিন আগে যোগদান করেছিলাম ন্যাশনাল ইন্স্যুরেন্স বালিগঞ্জ ব্রাঞ্চে, আমি এবং আমার বন্ধু সুধাংশু শেখর মণ্ডল। দাবিটা ছিল চেয়ারের, বসার দাবি, যেটা পূর্ববর্তী অনেক বক্তারাই বলেছেন। এআইজিআই বালিগঞ্জ ব্রাঞ্চের যে আন্দোলন সেটা ছিল বসার চেয়ারের জন্য। আমি গেছিলাম একজন সাধারণ এজেন্ট হিসেবে, গিয়ে দেখলাম বেশ কিছু মানুষ দাঁড়িয়ে কাজ করছেন আর বেশ কিছু মানুষ বসে কাজ করছেন। তো আমি তখন এলআইসিতে আমার প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, তো সেখানে কিছু একটু বসার জায়গা প্রাপ্ত ছিল, নতুন এজেন্ট। তো আমি বুঝতে পারছি না যে কারা এজেন্ট, যারা দাঁড়িয়ে আছেন তারা কে, যারা বসে আছেন বুঝলাম কর্মচারী। তো ওই সুধাংশুকে দেখে আমার মনে হলো উনি হয়তো এজেন্ট হলেও হতে পারেন। তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি একজন এজেন্ট? বললো হ্যাঁ আমি এই ব্রাঞ্চের এজেন্ট। আমাকে জিজ্ঞেস করলো আপনি কি নতুন এজেন্সি নিয়েছেন? আমি বললাম যে হ্যাঁ নতুন এজেন্সি নিয়েছি। এই যারা দাঁড়িয়ে কাজ করছে তারা কারা? বললো যারা দাঁড়িয়ে কাজ করছে এরা হচ্ছে এজেন্ট, আর যারা বসে কাজ করছে তারা হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার, কর্মচারী। আপনি এই ব্রাঞ্চে এজেন্সি নিয়েছেন, আপনার কিন্তু দাঁড়িয়েই কাজ করতে হবে। তাই আমি বললাম দাঁড়িয়ে কাজ করা তো সম্ভবপর না, প্রপোজাল ফর্ম ফিল আপ করা, অনেক কিছু কর্মকাণ্ড আছে, একটু বসার তো জায়গা দরকার। বললো যদি কখনো কোনো চেয়ার খালি থাকে তাহলে ওই বসার সুযোগটা পাবেন। আমি বললাম আপনারা যারা এখানে দীর্ঘদিন কাজ করেছেন কোনোদিন কোনো দাবি করেননি? বলছে দাবি ওই এককগতভাবে করেছি কিন্তু কোনোদিন কিছু সুরাহা হয়নি। আমি বললাম দাবি করবেন, আন্দোলন করবেন, ব্রাঞ্চ ম্যানেজারকে ঘেরাও করবেন, সারা রাত আটকে রাখবেন, চেয়ার না গেলে ওনার চেয়ারটাও চলে যাবে, ওনাকে দাঁড়িয়ে কাজ করতে হবে। আমায় বললো আপনি ভাই নতুন এজেন্সি নিয়ে এইসব কথা বলছেন, আপনার তো এজেন্সিটাই চলে যাবে। আমি বললাম কি আছে, এজেন্সি চলে যাবে তার জন্য কি সারা জীবন দাঁড়িয়ে কাজ করবো? আপনারা 1-1.5 বছর দাঁড়িয়ে কাজ করছেন, আপনাদের মধ্যে কোনো অধিকার বোধ জন্মায়নি। আমি বললাম সব এজেন্টকে ডাকুন। পাশের একটা চায়ের দোকান ছিল, সব এজেন্টকে ডাকা হলো, সবাই একত্রিত হলো। শুক্রবার দিন ব্রাঞ্চ ম্যানেজারকে ঘিরে দিলাম এবং লোকাল থানাকে ইনফর্ম করে রেখেছিলাম যে কোনো সুরেশ শর্মা আরএসপি ছিলেন, সুরেশ দার নেতৃত্বে লোকাল থানাকে ইনফর্ম করে পুলিশ আসাটা বন্ধ করে ডেভেলপমেন্ট অফিসারদের যুগটা শেষ হলো। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে প্রচুর এজেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল। আজও বালিগঞ্জ ব্রাঞ্চে কলকাতার সর্বাধিক সদস্য পদ যেখান থেকে আসে সেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স বালিগঞ্জ ব্রাঞ্চ। তারা সব সময় মানসিকভাবে এআইজিআই এর সঙ্গে জুড়ে থাকে। তারা বিশ্বাস করে গণ আন্দোলনের মাধ্যমে সুফল হওয়া সম্ভব। যে জিনিসটা বলতে এলাম সেটা খুব ইন্টারেস্টিং। এসেছিলাম একটা কনভেনশন কভার করতে, অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন। দুদিনের কনভেনশন ছিল। তারা তাদের সমস্যা তুলে ধরলেন, নতুন কমিটি করলেন এবং এক একজন সেকেন্ডে তারা নিজেদের বক্তব্য রাখলেন। বক্তব্য হচ্ছে এজেন্টদের সমস্যা কি, তারা কীভাবে সলভ করছেন, সলভ করার জন্যে কী জন্যে ইউনিয়নটাকে মেনটেন করছেন, তারা গভর্নমেন্টের কাছে গিয়ে তাদের সমস্যাকে তুলে ধরছেন। এবং স্লোলি যে লড়াইটা 2000 থেকে শুরু হয়েছিল, যেটা অনিরুদ্ধদার ফার্স্ট শট শুনলেন, যে বসার জায়গা ছিল না। যেহেতু এটা ভারত, এই ধরনের সমস্যা নিয়ে ভাবা যেতেই পারে, গভর্নমেন্ট বোঝে না, এজেন্টদেরকে বসার জায়গা দিতে হয়, তারা মানুষদের কাছে যায়, তারাই আসল কেসগুলো আনে। সেই জন্যেই যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি চলে। যেহেতু এআই চলে আসছে অনেক দিন ধরেই, গভর্নমেন্ট চেষ্টা করছে অনলাইনে যাতে তারা পলিসিগুলো নিতে পারে। পলিসি বাজারের অ্যাডগুলো আপনারা দেখছেনও এবং আপনারাও ভাবছেন যে আমি তো বাড়িতে বসে আছি, তো পলিসি বাজার থেকে একটুখানি পলিসিগুলো করে নিই কম্পেয়ার করে। আপনারা কোনো দিন ভেবে দেখেছেন যে আপনি কোনো কর্পোরেটের কাছে সমস্যা হলে পৌঁছতেও পারবেন না? এজেন্টরাই হচ্ছে এই কর্পোরেটের সঙ্গে আপনার একমাত্র লিঙ্ক। যদি এইটুকু যদি বোঝেন, তাহলে এতদিন আমরা কোনো এজেন্ট বাড়িতে আসলে নাক ছিটকতাম, এসে টাকা নেওয়ার জন্যে, নিজের কমিশনের জন্যে। আচ্ছা ভেবে দেখুন তো, আপনার কিছু হলে আপনি 5 লাখ টাকার ক্যাশলেস মেডিক্লেম পাবেন, সেটা বেশি প্রয়োজনীয়, নাকি আপনি টাকাও দিচ্ছেন 50,000 টাকার আপনার অপারেশন হবে, সেখানে বলছে 15,000 টাকার এক্সপেন্স আমরা দেবো না, সেটা আপনি পকেট থেকে দেবেন?
এই যে আমরা মানুষেরা যাদেরকে বলে ক্লায়েন্ট কাস্টমার, এই যে বাইরে বসে আছে, আমরা কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখি না, তাদের ইউনিয়নকে কোনো ফিস দিই না বলে আজকে অপারেশনের সময় যখন আপনাকে কোনো হসপিটাল বলছে বা কোনো এজেন্সি, মানে বড় বড় আমাদের ইন্স্যুরেন্স এজেন্টস, মানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার থেকে পলিসি করিয়ে নিচ্ছে খুব মিষ্টি মিষ্টি ভাষায়, হয়তো এজেন্টরাই গিয়ে করাচ্ছেন, কিন্তু আসল সমস্যা কোথায়? তার জন্যে একটা ইউনিয়ন লড়ছে। তাই যে বক্তব্যগুলো এবার আমি তুলে ধরছি আপনাদের সামনে, যেটা তারা কষ্ট করে প্রিপেয়ার করেছেন, মন দিয়ে শুনবেন। লাস্টে অনিরুদ্ধদার পুরো কথাটাই শোনাচ্ছি, কারণ আমি এসেছিলাম জেলাভিত্তিক আন্দোলনে তাদের খুচরো কথাগুলো শোনার জন্য আর আপনাদের সামনে তুলে দেওয়ার জন্যে। আমি যখন দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিলাম, তখন মনে হলো জেলা আসেনি, পুরো দেশ এসছে, দেশের সমস্যা তুলে ধরছে। আজকে আমাদের জাতীয় পার্টিগুলো দেখবেন 40 to 50% ক্রিমিনাল ইনফেস্টেড পার্টি, কিন্তু আমাদের দেশের ইউনিয়নরা ট্যালেন্টদেরকে নিয়ে কাজ করে। তাহলে কোনো দিন যদি মনে হয় যে আজকে আমাদের দেশের ইউনিয়নরা যদি আমাদের হয়ে পার্লামেন্টে যেত, তাহলে হয়তো দেশের সমস্যা, যেটা নেক্সট 40 বছরও সমাধান হবে না, এনারা 5 বছরে করে দিতে পারতেন। তাই একটা সকালের সূচনা হয় সূর্য উদয় হলে, আর একটা দেশের সূচনা হবে, সকালের যে সূচনা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পাড়া থেকে মানুষ জাগছে, আর আমাদের দেশের ইউনিয়নরা দেশের জন্য কাজ করছেন এবং ইলেকশনেও দাঁড়াচ্ছেন। হয়তো সেই সকালের অপেক্ষায় আমাদের অনেক দিন ওয়েট করতে হবে। এজেন্ট অ্যাসোসিয়েশন গভর্নমেন্টকে গিয়ে আপিল করবে, আর আমি তাদেরকে আপিল করছি ভারতবর্ষ জুড়ে, শুধু এজেন্ট অ্যাসোসিয়েশন না, যে ধরনেরই ইউনিয়ন থাকে, আপনারা সবাই মিলে তাদেরকে আহ্বান দিন। কোথাও একটা ভারতীয় নাগরিকদেরও একটা সম্মেলন দরকার, যে তারা কি চাইছে ছোট্ট করে বলেই দিই। 10th ডিসেম্বর সুজাতা সদনে আমরা এরকম রেখেছি, এবং অনিরুদ্ধ দাশগুপ্ত, অরূপ দাকে চাই, তার সঙ্গে মানুষ ঢলকে চাই একটা সমাজ গঠনে। আপনারা কি ভূমিকা দিতে চাইছেন ভারতবাসীকে সেটা জানান। একটা লিখিত বুকলেট বার করতে চাই। অম্বিকা দাসের বক্তব্য খুব ভালো লাগলো, আমি চাইব তিনি ভিডিও করে পাঠান, যদি না আসতে পারেন 10th ডিসেম্বর, যে নাগরিকদের ভূমিকা কি হতে পারে। আসুন এবার আমরা তাদের বক্তব্যকে শুনে নিই। ধন্যবাদ। এইটাই আমাদের রাজ্য সম্মেলনে, আজকে 3টে রাজ্য সম্মেলনে যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবেই আলোচিত হয়েছে, আমি আশা করব আজকেও সেইভাবেই আলোচিত হবে। যে বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন তার অন্যতম অবশ্যই থাকবে সাংগঠনিক দিক। দেখুন, যেদিন আমরা তিলে তিলে গড়ে তুলেছিলাম এই সংগঠনটা, সমস্ত জেলাগুলোতে আমাদের সাংগঠনিক সুবিধা ছিল না। আমরা বিচ্ছিন্নভাবে কয়েকটা জেলাতে এজেন্টদের সমস্যা নিয়ে আমরা বিচ্ছিন্নভাবে কাজটা করতাম। আমরা বর্ধমান জেলায়, আমার মনে হয়েছিল যে সবাই যদি একসাথে থাকি, তাহলে একসাথে একটা কথা যখন বলবো, একটা ব্যাংকের ম্যানেজার হোক বা একটা আমার অফিসার হোক, যে তখনকার দিনে যে ইন্সপেক্টর ছিল, তাকে যদি যৌথভাবে সমস্ত এজেন্ট আমরা বলি যে আমার এই সমস্যা, আমার কাজ করতে গিয়ে এই সমস্যা হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে সেটাকে সমাধান করা। সেটা যখন আমার কাছে এককভাবে শুনছে, আমাকে মাথায় হাত দিয়ে ঠিক বুঝিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে। কিন্তু যেদিন আমরা সমস্ত এজেন্টরা একসাথে দাঁড়িয়ে আমার ইন্সপেক্টরের কাছে গেলাম, দেখলাম সে থতমত খাচ্ছে। দ্বিতীয় দিন যখন সেই 10 জন মিলেই আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি, তখন কিন্তু সে আমাকে ব্যক্তিগতভাবে ডাকতে চেষ্টা করছে, আসো তোমার সাথে একটু দরকার আছে, তুমি এখানে ইউনিয়ন করো না। আমরা ইউনিয়ন কাকে বলে আপনি জানেন? আমি ইউনিটি করেছি, আমাদের যে এজেন্ট আছে তাদের নিয়ে ইউনিটি করেছি। এর বাইরে তো আমাদের পিছনে একটা ইউনিয়নের অর্ডার অনেকগুলো স্তর আছে, সেখানে আমি যাইনি। আর যদি সেটা হয়, আপনার কি এসে যাবে? আপনি তো আমার যে কাজটা করবার, সেই কাজটা করার সুবিধা করে দেবেন আপনার অফিসের ব্রাঞ্চের যে ব্যবসা, সেই ব্যবসাটা করবেন। আর আমার যে অসুবিধা, সেটা আপনার মাধ্যমে আপনি যেটা সমস্যার সমাধান করার সেটা করুন। ঠিক একইভাবে হুগলিতে তখন সুনীল সামন্ত, কালিদাসরা ওইভাবেই যৌথভাবে আন্দোলন করছে। আজকে হাওড়া অনেকটা দুর্বল, সেই সময় হাওড়াতেও সংগঠিত আমাদের এজেন্ডা, তৎকালীন সময়ে যে সমস্ত এজেন্ডা তারাও সংগঠিত হয়েছে। আমরা জানতাম না মিদনাপুরে সেই সময়ে মেদিনীপুরের যা ছেলেরা
তখন ওর উত্তরটা আমরা চিন্তা পৌঁছাবার পরে যখন আমি একটা কিটস পেলাম রিসেপশনে, মানে এত সুন্দর অভ্যর্থনা, আর রেজিস্ট্রেশন করার ব্যাগের মধ্যে কিছু কিছু আইটেম পেয়েছি, সবগুলো আমি এখনো খুলে দেখার সময় পাইনি। প্রথমে একটা বই পেয়েছিলাম, যেটা আমাদের প্রিয় সংগঠনের মুখপত্র বলে থাকি আমরা, অর্থাৎ পদাতিকটা দেখছিলাম আমি ওখানে বসে, পেছন বেঞ্চে বসে। একজনের কথা, প্রত্যেকের কথাই পড়েছি আমি, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদক, রাজ্য সভাপতি এবং রাজ্য যুগ্ম সম্পাদকেরও লেখাটা আমি পড়ছিলাম। তাতে আমি কিছুক্ষণের জন্য কিছু ইমোশনাল হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমি মধুসূদন মুখার্জি বলেছিলেন নবপ্রজা, আমি অত ভালো বক্তৃতা দিতে পারিও না। প্রথমেই আমার কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির সদস্যদেরকে অভিনন্দন, প্রত্যেক এজেন্ট বন্ধুদিকে অভিনন্দন এবং এজেন্ট বান্ধবীদেরকেও আমার আন্তরিক অভিনন্দন। তা আমি মোটামুটি জেলা বাঁকুড়া বাণীব্রত চ্যাটার্জি চলে আসবেন। উপস্থিত অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট মিস্টার মানস দল, উপস্থিত রাজ্য কমিটির নেতৃত্ব। দীঘাতে হচ্ছে নিছক এটা ঘুরতে আসা বা পর্যটন কেন্দ্র আসা দেখতে নয়, এর নিশ্চয়ই একটা কোনো গুরুত্ব আছে। এর ভাষণ আমি বলেছিলাম আমাদের এই ম্যাগাজিনের লাস্টে একটা ফিডব্যাক ফর্ম আছে আর কি। আপনারা হয়তো এখনো অনেকে আপনার ফিডব্যাক থেকে এই পদাতিক ম্যাগাজিনটা বের করেননি, তো আপনার লাঞ্চ পেরিয়ে আপনারা এই ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন এখানে। অর্গানাইজিং সেক্রেটারি উত্তর 24 পরগনার তিলক কুমার দাস। পরবর্তীতে প্রস্তুত থাকবেন সুপ্রিয় রয়, কলকাতা প্রেসিডেন্ট, কলকাতা জেলা। ধন্যবাদ সঞ্চালক দাদা। আমার সংগঠনের সকল বরিষ্ঠ নেতৃত্বকে আমার প্রণাম শুভেচ্ছা এবং আমার সহযোদ্ধাদের প্রণাম শুভেচ্ছা। এখানে আমাদের শত ব্যস্ততা উপেক্ষা করে এই দুদিন একত্রিত হওয়ার জন্য, আমাদের সুবিধা অসুবিধা সব কিছু আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরার জন্য। এখন ইউনিটে কমে যাচ্ছে, আমার মনে হয় এই সংখ্যাটা কমে যাচ্ছে। প্রত্যেকে আমরা মনে করছি পোর্টালের মাধ্যমে বিজনেস করছি, আমাদের সংগঠন করার দরকার নেই, কিন্তু আমাদের সংগঠন করার দরকার আছে। কারণ রিসেন্টলি IRDA প্রধান যে বিবৃতিটা দিয়েছেন যে 100% বিদেশি লগ্নি করতে হবে এবং এমন অনলাইন পোর্টালটা আরও স্ট্রং করতে চাইছেন, সেখানে উনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে অনলাইন পোর্টালটা যদি আমরা অনলাইন প্ল্যাটফর্মটা অ্যাক্টিভ করতে পারি আরও, সেক্ষেত্রে এজেন্টের প্রয়োজনই হবে না। তাহলে ওনাদের উদ্দেশ্যটা কত মহৎ, এখনই ওনারা বলে দিচ্ছেন যে এজেন্ট ছাড়া বিজনেস করতে চাইছেন পুরোটাই। তাই আগামী দিনে কিন্তু পোর্টালের বিজনেস করলেও আপনাদের এই সংগঠনের দরকার আছে, যদি সংগ্রাম করে আমাদের দাবি দাওয়া আদায় করে নিতে হবে। আর ধন্যবাদ, আমার সামনে এক এজেন্টকে এক স্টাফ ঘুষি মেরে মাটিতে ফেলে লাথি মেরেছিল, তার এগেনস্টে আমরা তখন স্টেপ নিতে পারিনি, কারণ তখন আমরা AIGI এর ছাতার তলে ছিলাম না। তবু আমরা কয়েকজন এজেন্ট বন্ধু তার পাশে দাঁড়িয়ে পুলিশ অবধি, থানা অবধি গেছিলাম, পুলিশ এসেছিল, কিন্তু তখন অফিসের কর্তৃপক্ষ কোনোভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে। তা আজকে আমি সেটা বলি যে এই ঘটনাটা যদি আজকে হতো, আজকে দাঁড়িয়ে সেই স্টাফ তার যে কী পরিণতি হতো, সেটা AIGI এর তলায় আছি বলেই এই কথাটা বলতে পারি। সর্বোপরি আমি এই মেদিনীপুর জেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা যে সুন্দর আমাদের এই সম্মেলনের আয়োজনটা করেছে। আমরা নিজেরা আইডিয়া করছিলাম যে আমরা যেন কোনো ইউনিয়নের সম্মেলনে আসিনি, যেন কোম্পানির কোনো রিকগনিশন প্রোগ্রামে এসেছি, যা টোটাল ব্যবস্থাপনা। ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে দেখা যাচ্ছে GST নিয়ে খুব শোরগোল চলছে। GST তো রাজনৈতিক দলগুলো মানে তুলে GST সম্বন্ধে সবার আগে দাবি তো আমরা করেছিলাম,
যখন নাগপুরে আমাদের কনফারেন্স হয়েছিল, আমরা নীতিন গডকরির বাড়িতে গিয়ে আমরা প্রথমত চিঠিটা দিয়েছিলাম, সেখানে জিএসটি নিয়ে আমরা বলেছিলাম মেডিক্লেমের ওপর থেকে জিএসটি তোলা। তারপরে দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্তরে আমরা আন্দোলন করেছি, জানিয়েছি। বর্তমানে এটা নিয়ে কেন্দ্রীয় সরকারি স্তরে মন্ত্রিসভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে খবর ছিল 22 তারিখে একটা ওদের জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল। আলটিমেট কি রেজাল্ট হয়েছে সেই লেটেস্ট আপডেটটা আমার কাছে নেই। সুপ্রিয়তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। আজকে হাওড়া জেলার পক্ষ থেকে প্রথমেই আমার কেন্দ্র নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের সকলকে ও আমার এআইজিআই এর সকল সদস্যকে আমার অভিনন্দন ও ভালোবাসা জানাই। আজকে প্রথমেই আমি জানাই, এখানে যারা ব্যবস্থা করেছেন প্রত্যেককে আমি দিয়েছি ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রুপ এবং বিভিন্ন জেলাগুলোর গ্রুপে। পোর্টাল সাংবাদিকরা তাদের সংবাদপত্রে বিভিন্ন জায়গায় দিয়েছেন এবং কিছু কিছু নিউজে কালকে রাত্রেবেলা এটা নিউজ হয়েছে। তারা আমার কাছে মেসেজ করেছেন কিছুক্ষণ আগে। আমি কিন্তু যে সমস্ত জায়গায় যে গ্রুপগুলো দিয়ে দিয়েছি, দয়া করে এখানে সবাই আমার মনে হয় ফেসবুক করেন, ফেসবুকে এগুলো সবাই সম্প্রচার করুন। করার সঙ্গে সঙ্গে যত আমাদের এজেন্ট বন্ধু আছে যারা ফেসবুক করে, তারা কিন্তু কেউ না কেউ কারোর সঙ্গে জড়িত আছে। এটা লাইক হয়ে যাবে এবং তারা শেয়ার করবে। আপনারাও সেই জায়গায় করুন, যে শেয়ার করুন, তাহলে এটা অনেক বেশি সম্প্রচার হবে। সম্প্রচার হলে আমাদের এটা খুবই উপকারে লাগবে। যেভাবে আমরা করার শুধু তো হয় না, অনেক কিছু পরিশ্রম করার পর সাংবাদিকরা আসে। তো আমরা যে এত পরিশ্রম করছি, আপনারাও যে এত সময় ব্যয় করছেন, তার সুফল কিন্তু আমরা সংবাদপত্রের মাধ্যমেই পাবো। তাই সবাই দেখবেন অফ টাইমে, দিয়ে তারা ফেসবুকে এগুলো শেয়ার করবেন, পোস্ট করবেন, তাহলেই আমাদের এটা উপকার হবে। নমস্কার। আজকে এই মেদিনীপুরের পূর্ণ আন্দোলনের ভূমিতে চতুর্থ রাজ্য সম্মেলনে উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় মানস ধল মহাশয়, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাননীয় অনিরুদ্ধ দাশগুপ্ত মহাশয়, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আমাদের সকলের পরিচিত অভিজিৎ চ্যাটার্জি মহাশয়, উপস্থিত আছেন যে বিশ্বাস, সে স্বপ্ন আমি আপনাদের কাছে দেখাতে পারি যে এটা আমাদের পক্ষে সম্ভব হবে। আমি সঙ্গে সঙ্গে আর একটা কথা বলতে চাই, যে নতুন করে যে আমাদের একটা ক্লাব মেম্বারশিপের একটা এক্সট্রা বেনিফিট দেওয়া হচ্ছে, কিন্তু সেই এক্সট্রা বেনিফিট দেওয়ার ক্ষেত্রে এখন ম্যানেজমেন্ট নতুন এক চালাকি ICR এর নিয়ম লাগু করে এজেন্সি ব্যবস্থায় যে আমাদের ক্লাব মেম্বারশিপ বেনিফিট, সেই বেনিফিটকে কাটেল করার চেষ্টা করছে। আমরা বলবো যে ব্যবসা করা এজেন্টের কাজ, ক্লেম যেটা হয় সেটা উপর এজেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সুতরাং এই ক্লেমের জন্য এজেন্টকে তার ক্লাব মেম্বারশিপের ব্যবস্থা থেকে বঞ্চিত করবে, এ আমরা মানব না। তাই আমাদের আগামী দিনের আন্দোলনে এই ICR ব্যবস্থাকে অবলুপ্তি করার দাবি আমি আজকের এই সম্মেলন থেকে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের কাছে আমি দাবি জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা বলতে চাইছি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি যে বিভিন্ন কারণে আমাদের যে সমস্ত এজেন্ট বন্ধুরা আছে তারা দুর্ঘটনার শিকার হয়ে তারা এই পৃথিবী থেকে চলে গেছে। সেই সমস্ত এজেন্টের পরিবারের পাশে আমাদের সংগঠন দাঁড়ায়। আমার অনুরোধ, যদি তাদের পাশে আমরা আর্থিক কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারি বা তার যদি কোনো উত্তরসূরি থাকে, তাকে যদি এজেন্সি প্রফেশনে এনে তার ব্যবসাটাকে কন্টিনিউ করে তাদের আয়ের পথটাকে আমরা সুদৃঢ় করতে পারি, তাহলে আগামী দিনে সেই সমস্ত পরিবার ভাববে যে এরা শুধু একটা সম্মেলন করে না, এরা বিপদের
এজেন্টদের পাশে থাকে, তাহলে সেটা আমাদের আন্দোলনকে আগামী দিনে এবং সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে ভরসার হাত হিসাবে আমাদের অ্যাসোসিয়েশনে যোগদান করবে। শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার প্রিয় অঙ্গীকার। এই কথা বলে এ হলে প্রত্যেকটা এজেন্ট বন্ধুকে আমার জেলার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবং এই জেলার যে রাজুদা এই সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, অসাধারণ ব্যবস্থাপনা। কারণ মোংলালি থেকে দীঘা থেকে শিলিগুড়ি প্রত্যেকটা সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। এই সম্মেলন একটা নতুন দিগন্ত তৈরি করেছে, তাই জন্য এই জেলার যারা অর্গানাইজেশন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যে অম্বিকাদার মতন বক্তব্য, যে যার যত সুন্দর বক্তব্য আমরা শুনতে পারবো, মলয়দা খুব সুন্দর বক্তব্য রেখেছে, সুপ্রিয়দা, দেবুদা, আরো অনেকে সবাই ভালো বক্তব্য রেখেছে, আমাদের বিলাস দা, সবাই খুব ভালো বক্তব্য রেখেছে। সকলের বক্তব্য শোনার জন্যই তো আজকে আসা। 4টে বছর পরে যেন মনে হয় পরম আত্মীয়র সঙ্গে দেখা হচ্ছে আর কি। পরবর্তী বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মুর্শিদাবাদ জেলার হিরণময় পানকে। মঞ্চে উপবিষ্ট সমস্ত রাজ্য নেতৃত্ব, সেন্ট্রাল কমিটির নেতৃত্ব এবং আমার অপর দিকে যারা বসে আছে আমার এজেন্ট ভাই বন্ধু এবং সমস্ত কলিগ যারা আছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তুচ্ছ করে নোডাল কর্পোরেট এজেন্সি এবং বিভিন্ন এজেন্সি দিয়ে এই প্রফেশনকে ধ্বংস করার জন্য তাদেরকে এজেন্সি দেওয়া উচিত। ধন্যবাদ রবীন্দ্রকে। হ্যাঁ, আমি বীরভূম জেলার পার্থপ্রতিম মিশ্রকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। এই পাথর বলার পর আমরা করবো। নমস্কার, আমি মঞ্চে উপবিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও নমন। আমার জেলার পক্ষ থেকে আমি সাংগঠনিকভাবে আমি কতটা দক্ষতা জানি না, কিন্তু প্রত্যেকটা এজেন্টের প্রতি আমার জেলার সকলের প্রতি ভালোবাসা এবং তার পাশে থাকার দায়িত্ব নিয়ে এই কাজটুকু করি। আমার জেলার আগামী বছর 26 জন মেম্বার ছিল, সেই সদস্য এখন আমি 42-এ দাঁড় করিয়েছি। ভারতীয় সম্পাদক আমাদের প্রিয় মিস্টার অনিরুদ্ধ দাশগুপ্ত, সবাই করে হাততালি দেবেন প্লিজ। আর জানি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী মানস কুমার ঢল, উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি অরূপ মুখার্জি, সম্পাদক সুজিত সামন্ত, কোষাধ্যক্ষ বরুণ দে সহ আমাদের যারা বিশিষ্ট নেতৃত্ব মঞ্চে উপস্থিত আছেন এবং যাদের উপর নির্ভর করে যাদের নির্দেশিত পথে, যাদের নীতি অনুযায়ী সংগঠন চলে, আমাদের এআইজিআইএস লড়াকু সংগ্রামী বন্ধুরা, প্রত্যেককে জানাই কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। গত দিন যে সম্মেলনের আলোচনা হয়েছে বা আজকে প্রায় দ্বিতীয়ার্ধে অনেকটাই আমরা পর্যালোচনা করেছি। আমরা আমাদের ভুল ত্রুটিগুলো লিপিবদ্ধ করেছি, কিছু কিছু জায়গায় যে খামতি আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আগামী দিনে কাজ করব এবং তার সুফল আপনারা পাবেন, এ বিশ্বাস আমরা রাখি। বর্তমানে যদি কোনো সংগঠনের সম্মেলনের কথা আলোচনা করি, তাহলে বৃহৎ কর্মকাণ্ড বা আর্থিক দায়ভার, সেটা রবীন্দ্র খুব সুন্দরভাবে বলেছেন যে যদি পুরনো পাতা ঝরে যায় কোনো গাছে এবং নতুন পাতা যদি আসে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হয় যে একটা সংগঠনের কিন্তু পর্যায়ক্রম আছে। আমি এই সংগঠনের একজন সাধারণ সদস্য হিসেবে বহুদিন আগে যোগদান করেছিলাম ন্যাশনাল ইন্স্যুরেন্স বালিগঞ্জ ব্রাঞ্চে, আমি এবং আমার বন্ধু সুধাংশু শেখর মণ্ডল। দাবিটা ছিল চেয়ারের, বসার দাবি, যেটা পূর্ববর্তী অনেক বক্তারাই বলেছেন। এআইজিআই বালিগঞ্জ ব্রাঞ্চের যে আন্দোলন, সেটা ছিল বসার চেয়ারের জন্য। আমি গেছিলাম একজন সাধারণ এজেন্ট হিসেবে,
গিয়ে দেখলাম বেশ কিছু মানুষ দাঁড়িয়ে কাজ করছেন আর বেশ কিছু মানুষ বসে কাজ করছেন। তো আমি তখন এলআইসিতে আমার প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, তো সেখানে কিছু একটু বসার জায়গা প্রাপ্ত ছিল, নতুন এজেন্ট। তো আমি বুঝতে পারছি না যে কারা এজেন্ট, যারা দাঁড়িয়ে আছেন তারা কে, যারা বসে আছেন বুঝলাম কর্মচারী। তো ওই সুধাংশুকে দেখে আমার মনে হলো উনি হয়তো এজেন্ট হলেও হতে পারেন। তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি একজন এজেন্ট? বললো হ্যাঁ আমি এই ব্রাঞ্চের এজেন্ট। আমাকে জিজ্ঞেস করলো আপনি কি নতুন এজেন্সি নিয়েছেন? আমি বললাম যে হ্যাঁ নতুন এজেন্সি নিয়েছি। এই যারা দাঁড়িয়ে কাজ করছে তারা কারা? বললো যারা দাঁড়িয়ে কাজ করছে এরা হচ্ছে এজেন্ট, আর যারা বসে কাজ করছে তারা হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার, কর্মচারী। আপনি এই ব্রাঞ্চে এজেন্সি নিয়েছেন, আপনাকে কিন্তু দাঁড়িয়েই কাজ করতে হবে। তাই বললাম দাঁড়িয়ে কাজ করা তো সম্ভবপর না, প্রপোজাল ফর্ম ফিল আপ করা, অনেক কিছু কর্মকাণ্ড আছে, একটু বসার তো জায়গা দরকার। বললো যদি কখনো কোনো চেয়ার খালি থাকে তাহলে ওই বসার সুযোগটা পাবেন। আমি বললাম আপনারা যারা এখানে দীর্ঘদিন কাজ করেছেন কোনোদিন কোনো দাবি করেননি? বলছে দাবি ওই এককগতভাবে করেছি কিন্তু কোনোদিন কিছু সুরাহা হয়নি। আমি বললাম দাবি করবেন, আন্দোলন করবেন, ব্রাঞ্চ ম্যানেজারকে ঘেরাও করবেন, সারা রাত আটকে রাখবেন, চেয়ার না গেলে ওনার চেয়ারটাও চলে যাবে, ওনাকে দাঁড়িয়ে কাজ করতে হবে। আমায় বললো আপনি ভাই নতুন এজেন্সি নিয়ে এইসব কথা বলছেন, আপনার তো এজেন্সিটাই চলে যাবে। বললাম কি আছে, এজেন্সি চলে যাবে তার জন্য কি সারা জীবন দাঁড়িয়ে কাজ করব? আপনারা 1-1.5 বছর দাঁড়িয়ে কাজ করছেন, আপনাদের মধ্যে কোনো অধিকার বোধ জন্মায়নি। আমি বললাম সব এজেন্টকে ডাকুন। পাশে একটা চায়ের দোকান ছিল, সব এজেন্টকে ডাকা হলো, সবাই একত্রিত হলো। শুক্রবার দিন ব্রাঞ্চ ম্যানেজারকে ঘিরে দিলাম এবং লোকাল থানাকে ইনফর্ম করে রেখেছিলাম যে কোনো ডেভেলপমেন্ট অফিসারদের যুগটা শেষ হলো। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে প্রচুর এজেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল। আজও বালিগঞ্জ ব্রাঞ্চে কলকাতার সর্বাধিক সদস্য পদ যেখান থেকে আসে সেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স বালিগঞ্জ ব্রাঞ্চ। তারা সব সময় মানসিকভাবে এআইজিআইয়ের সঙ্গে জুড়ে থাকে। তারা বিশ্বাস করে গণ আন্দোলনের মাধ্যমে সুফল হওয়া সম্ভব। আজকে যে পরিস্থিতিতে 24 তারিখ আমরা আলোচনা করছি, ভারতবর্ষের সাধারণ বীমার ভাগ্যাকাশে কিন্তু প্রচুর ভয়ের খবর আছে। ইতিমধ্যে কিছু ভয়ের খবর আসছে, অনেক ভয়ের খবর আগামী দিনে আরো আসছে। বাঁচতে পারবেন কি করে? একা 5 কোটি 7 কোটি 10 কোটি ব্যবসা করে বাঁচা যাবে না। অফিসটাই থাকবে না, কোম্পানিটাই থাকবে না, আপনি 7 কোটি ব্যবসাটা নিয়ে যাবেন কোথায়? যে ছেলেটি 70,000 ব্যবসা করে, ওই 7 কোটি 10 কোটি ব্যবসা করা এজেন্টরা যেদিন ওই 70,000 65,000 50,000 এজেন্টের কথা ভাববেন, তাদের আপদে বিপদে দাঁড়াবেন, তাদের অর্থনৈতিক পেশাগত উন্নতির কথা চিন্তা করবেন, সেদিন ওই 7 কোটির প্রিমিয়ামটি সুরক্ষিত হবে, নাহলে হবে না। ব্রাঞ্চ মার্জিং শুরু হয়ে গিয়েছে। যারা 7 কোটির ব্যবসা করেন, 5 কোটির ব্যবসা করেন, 4 কোটির ব্যবসা করেন, অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। অনুরোধ করব নিজের স্বার্থে, সংগঠনের স্বার্থে, সাধারণ এজেন্ট বন্ধুদের স্বার্থে একটু শেখান, একটু উদ্যোগী হন। আজকাল কোথাও যেতে হয় না, জুম মিটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এই সাফল্য লাভকারী যে এজেন্ট বন্ধুরা তারা এআইজিআইয়ের সঙ্গে যোগদান করুন। আমরা জুম সেশনের মাধ্যমে ট্রেনিং সেশন করব। আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সে এরকম ব্যক্তিগতভাবে অনেক এজেন্ট বন্ধুকে জানি যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আমাদের কালিদার কাছে আমরা মানে ভীষণ রকমভাবে কালিদার জন্য আমরা গর্বিত। কালিদা বিভিন্ন জায়গায় সেমিনার নেন, সেরকম কালিদার মাধ্যমে যদি আমরা কোনো জুম সেশন করতে পারি, সারা বাংলার ন্যাশনাল ইন্স্যুরেন্সের এজেন্টদের ট্রেনিং সেশন যদি কালিদা সময় দেন তার বিজি শিডিউলের মধ্যে, তাহলে ন্যাশনালে এরকম আমরা কাউকে দিতে পারি, আমরা অরুণকে দিতে পারি, আমরা শান্তনুকে দিতে পারি, যাদের কাছে কি করে ব্যবসা করতে হয়, হাউ টু ক্লোজ দ্য বিজনেস, পার্টির টাকা কি করে কোম্পানিতে আনতে হয়, দিস ইজ দ্য ট্রিক। অনেক নতুন পলিসি এসছে, অনেক নতুন প্রোডাক্ট এসছে। না আমাদের ডাইরেকশন দেওয়ার জন্য কোম্পানি আছে, না আমরা কোনো মোটিভেটার বা এই রকম লার্নেড পিপল ফ্রম আওয়ার প্রফেশন তাদেরকে আমরা এখনো সেভাবে যুক্ত করতে পারি। কিন্তু ব্যক্তিগতভাবে ছোটাছুটি না করে যদি জুম মিটিংয়ের মাধ্যমে করি, আমরা একটা বৃহৎ সংখ্যক ন্যাশনাল ইন্স্যুরেন্সের এজেন্ট বন্ধুর কাছে পার্ট করে সেশন করে লিমিটেশন থাকে, আমরা পৌঁছতে পারবো, আমাদের পৌঁছতে হবে। ওরিয়েন্টালে আছেন যারা বিভিন্ন প্রোডাক্টের ওপর দক্ষতা রাখেন, সেই দক্ষতাকে আমাকে ছড়িয়ে দিতে হবে মাস এজেন্টদের ভেতরে। কারণ মাস এজেন্ট অলরেডি অফিসে আসা বন্ধ করে দিয়েছে। আমি এলআইসি লিয়াফির সঙ্গে যুক্ত,
30% এজেন্টের ফুড ফলোয়িং ব্রাঞ্চে বন্ধ হয়ে গেছে, আরও বেশি বন্ধ হয়ে যাচ্ছে। আনন্দ অ্যাপ আর আমাদের এখানে কোম্পানি পোর্টাল নিশ্চয়ই সুফল নেবেন, পোর্টালে নিশ্চয়ই কাজ করবেন, দ্রুততার সঙ্গে কাজ করবেন, নতুন প্রোডাক্টের উপর কাজ করতে পারবেন। কিন্তু ব্রাঞ্চে আসাটা বন্ধ করলে, অর্গানাইজেশন থেকে দূরে থাকলে, যদি অফিসে নিত্য নতুনভাবে এজেন্টের সঙ্গে যোগাযোগ না রাখেন, তাহলে কিন্তু আস্তে আস্তে এআইজিআইটা বন্ধ হয়ে যাবে। ইট ইজ অ্যালার্মিং। 2-5 জন, 3 জন, 10 জন, 50 জন মিলে কিন্তু 5,000, 50,000, 5 লাখ লোকের দায়িত্ব নেওয়া সম্ভবপর হবে না। এই যখন জেলা সম্মেলনের আমরা ডাক দিলাম জুলাই মাসে, আমাদের মধ্যে প্রারম্ভিক আলোচনা চলছিল। আমরা বলেছিলাম, হাওড়ার যে মিটিংটা আমরা রাজ্য কমিটির করেছিলাম, যে প্রত্যেকটি জেলাকে নিজ নিজ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে আমাদের কাছে আসতে হবে। অনেক জেলা করেছেন দ্রুততার সঙ্গে, অনেক জেলা পিছিয়ে ছিলেন, অনেক জেলা এখনো করে উঠতে পারেন। যারা করে উঠতে পারেননি তাদেরকে কিন্তু অতি দ্রুত সম্মেলন করতে হবে। কারণ আজকে এআইজিএর যে ব্যাটন শিফটিং হচ্ছে, যাদের হাতে আর কয়েক ঘন্টা বাদে কমিটি যাবে, তারা কিন্তু কঠোরভাবে সংগঠনটা পরিচালনা করবেন। এবং আমরা চাই আমার সদস্য কমুক, কিন্তু সঠিক সদস্য সংগঠনে থাকতে হবে। সংগঠনের প্রতি যতটা সম্ভব পারবেন দায়বদ্ধ হতে হবে, সঠিক নিয়ম মেনে সংগঠন করতে হবে। আপনারা জানেন বিগত দিনে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক লেখা আসতো, কমিশনটা করে দিলাম, কমিশনটা পেয়ে যাবেন, ইনসেন্টিভ হয়ে যাবে। ক্রমশ এআইজিআইটা কোনো কোনো জায়গায় ব্যক্তিগত দাদার সংগঠন হয়ে যাচ্ছিল। এআইজিআই কোনো দাদার সংগঠনে বিশ্বাস সেদিনও করতো না, আজও করেনি। আমরা চাই নেতৃত্ব উঠে আসুন, আমরা চাই আপনারা ওইখান থেকে এসে এখানকার চেয়ারগুলোতে বসুন, দায়িত্ব নিন, নেবেন। আর কয়েক ঘন্টা পরে যারা আসবেন, আগামী দিনে তারা শক্তিশালী সংগঠন করবেন। আমরা সঙ্গে থাকব। আমরা সেদিনও ছিলাম, সিনিয়র দাদাদের সঙ্গে ছিলাম। আজকে হয়তো আপনারা আমাদেরকে এখানে বসিয়েছেন, আমরা নেতৃত্ব দিচ্ছি। আজকে যারা নতুন কমিটি থাকবেন, আমরা সেই কমিটিতে না থাকলেও কমিটির সঙ্গে প্রত্যেকটি মুহূর্তে আষ্টে পিষ্টে লেগে থাকবো, পদে থাকবো, তাদের সঙ্গে চিন্তায় থাকবো, তাদের সঙ্গে দৌড়দৌড়িতে থাকবো। সমান আকারে এআইজিআইকে ভারতবর্ষের সমস্ত জায়গাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই আপনারা যখন মধ্যাহ্নভোজনে গেছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতির সঙ্গে আমরা একটা ছোট্ট মিটিং করে নিলাম। আমরা 2025-এ কেন্দ্রীয় সম্মেলন করব, তার প্রস্তুতি আজকের হল থেকে 20 মিনিটের মিটিং করে কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আলোচনা আমাদের চলছিল, বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের কথাবার্তা শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি সমস্তগুলো সঠিকভাবে চললেও আমাদের যেটা মূল ভিত্তি সেটা হচ্ছে ব্রাঞ্চ বা ডিভিশন। যারা ব্রাঞ্চে অ্যাসোসিয়েশনটাকে পরিচালনা করেন তাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। কারণ প্রিলিমিনারি যে অবজেকশন, প্রিলিমিনারি যে কোয়ারি, এগুলো সব কিন্তু ব্রাঞ্চের লিডারদের কাছে আসে। তারা যদি শক্তিশালী হন তাহলে আমার সেই ইউনিটটা শক্তিশালী হবে। সেই জেলা এরকম যদি আরও 5টা ইউনিট শক্তিশালী হয় তাহলে আমার সেই জেলাটি শক্তিশালী হবে। হয় তাহলে কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মতো কেন্দ্রীয় কমিটিটাও শক্তিশালী হবে। আপনারা দেখেছেন যে আঘাতগুলো নামছে, এই এফডিআই, ফরেন ডিসইনভেস্টমেন্ট 100% করে দেওয়া হবে। যদি 100% এফডিআই করে দেওয়া হয় তাহলে কি হবে? বিদেশি পুঁজি ব্যাপক আকারে ভারতবর্ষে বিমা ব্যবসায় আসবে। অলরেডি এফডিআইতে কিন্তু ভারতবর্ষে মহারাষ্ট্রে নাম্বার 1 এফডিআই ইনভেস্টমেন্ট আছে। যখন আপনাদের মনে আছে, যখন বিদেশি বিমা সংস্থা এখানে এসেছিল, আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম, কিন্তু আমরা শুধুমাত্র লড়াইয়ের মাধ্যমে স্বরূপ কমিটিকে দিল্লির রামলীলা ময়দানে লীলাফির সঙ্গে যোগ করে যে ধর্ণা সভা করেছিলাম, আমরা তাদেরকে সরিয়ে দিতে পেরেছিলাম। তার মূল কারণ আমরা পর্যায়ক্রমে বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রীয় স্তরে আমরা ধর্ণা, বিক্ষোভ সভা, আন্দোলন, প্রতিবাদ সভা, কর্মসূচি, গেট মিটিং আমরা চালিয়ে গেছি। এই পর্যায়ক্রমের কর্মসূচিটা চালাতে 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 ধরুন প্রত্যেকেরই বয়স 10, 11, 12 বছর বেড়ে গেছে। এই বেড়ে যাওয়া বয়স আমাদের মুভমেন্টের মধ্যে কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে হিউম্যান রিসোর্সে। এটা কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট। তো আপনাকে সব সময় কি করতে হবে? নিজের ইউনিটে
নিজের জেলায়, নিজের রাজ্যে নতুন ছেলে মেয়েদেরকে আইডেন্টিফাই করতে হবে। 35 বছরের নিচে আমার ব্রাঞ্চে কতজন সদস্য আছে, কতজন সদস্য আছেন, তাদেরকে কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করে আগামী দিনের যে বৃহৎ কর্মসূচি, বৃহৎ নেতৃত্ব, সেই জায়গায় তাদেরকে নিয়ে আসতে হবে। এই যে আপনারা রাজুর জয়গান গাইছেন, এ রাজু কিন্তু একদিনে রাজু হয়নি। এ কিন্তু চাঁদের থেকে পেরে আনা, মঙ্গল গ্রহ থেকে আনা রাজু নয়। এ রাজু মিদনাপুরের একজন সৈনিক। রাজুকে আমি দীর্ঘদিন ধরে দেখেছি। আর এবারের যে সম্মেলনটাও করলো, সম্পূর্ণ বলতে পারেন একক সিদ্ধান্তে, আমরা হয়তো সঙ্গে ছিলাম, কিন্তু আমরা লিবার্টিটা রাজুকে দিয়েছি। আমাকেও একটা কোটেশন লিখলো, দাদা পেপার ওয়ার্কের যুদ্ধ সম্পূর্ণ হয়েছে, এখন মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ হবে। এই হচ্ছে সোলজার, যে যুদ্ধটাকে দুটো ভাবে ভেঙেছে। একটা ভাবে কি ভেঙেছে, ডেলিগেটরা আসবে, তাদের থাকবার খাবার ব্যবস্থা করতে হবে, কে কোন হোটেলের কোন রুমে থাকবে, এগুলো সব চিন্তা ভাবনা, পোস্টার ফেস্টুন ব্যানার কি হবে, আমরা ছিলাম সঙ্গে, কিন্তু সিদ্ধান্তগুলোও নিয়েছে। তারপরেও ক্লোজ আপ করলো ম্যাটারটা, যে এখন আমার দুদিন 21, 22, 23, 24 এটা আমার গ্রাউন্ড লেভেলে ওয়ার। মুড়ি খেয়ে খেয়ে 3-4 দিন কাটালো। আমার দেখা, আমরা হয়তো খাবার খেয়েছি, আপনারা সবাই খেয়েছেন, ও সকালে আর রাতে মুড়ি খেয়ে কাটালো। এই যে ডেডিকেশনটা, ও তো ব্যস্ত এজেন্ট, আমাদের থেকে অনেক বড় এজেন্ট। আজকে হুগলি শান্তনু প্রেসে গিয়ে ফোন করছে, দাদা এই জায়গাটা এক্ষুনি বলে পাঠান, আমি প্রেসে বসে আছি, এক্ষুনি রেকটিফিকেশন হবে। হয়তো আমাদের ট্রেজারারের নামটা বাদ পড়ে গেছে, আমরা ক্ষমা প্রার্থী। সেটা হয়তো আপনাদের অনেকেরই খারাপ লেগেছে, নজরে পড়েছে বা পড়েনি। এই হাতে যে ঘড়িটা আমি পড়ে আছি, এআইজি এর ঘড়িটা, এই ঘড়িটার পেছনে সুজিত সামন্ত এবং বরুণ দে কতদিন যে আমাদের ডালহৌসির ঘড়ির কোম্পানিতে গেছে, কি মডেল হবে, কি তার লোগো হবে, কি তার প্রাইসিং হবে, কিভাবে মেটেরিয়ালটা ব্যাকআপ হবে, এতগুলো ঘড়ির গ্যারেন্টি কার্ড কি করে হবে, যখন যেরম মনে আসছে তখন সেরম ওদের হোয়াটসঅ্যাপ করছি বা ফোন করছি। কারণ মেম্বারদের হাতে সেরা জিনিসটা প্রাইসিং এর মাধ্যমে পৌঁছে দিতে হবে। এই সেরাটা পৌঁছে দেওয়ার দায়িত্বটাই হচ্ছে সংগঠনের। আপনি যখন কোনো ব্রাঞ্চে সংগঠন করবেন, আপনার চেষ্টা থাকবে আমি কত ম্যাক্সিমাম এজেন্টের কাছে পৌঁছতে পারছি। আমরা ক্ষমা প্রার্থী, এই 300 সংখ্যা আমাদের জন্য যথেষ্ট সংখ্যা নয়। মিনিমাম 50% এজেন্টকে আমাদেরকে ডাকা উচিত ছিল, কিন্তু আমরা ডাকতে পারিনি, কারণ সেরকম বড় হল অ্যারেঞ্জমেন্ট করতে গেলে অন্যান্য ফ্যাসিলিটি, বাজেটিং সব কিছু মিলিয়ে হচ্ছে। এবারের সম্মেলনের মূল লক্ষ্য ছিল যে 300 জনকে ডাকবেন, সেই 300 জন কিন্তু দীঘার সমুদ্রটা সম্মেলন পিরিয়ডের বাইরে গিয়ে দেখবেন। কারণ এই দুটো দিন কিন্তু অন্যান্য সম্মেলনের সঙ্গে, বিগত শিলিগুড়ি বলুন বা অন্যান্য যে সম্মেলন বলুন, তার সঙ্গে বিস্তর ফারাক আছে। এখানে আপনাকে ডেডলাইন তৈরি করতে হবে, এখানে স্ট্রেংথ বাড়াতে হবে, ভারত সরকারের সঙ্গে আবার রাজপথে নামতে হবে। কারণ আপনারা দেখছেন যেভাবে কোম্পানিগুলো তাদের চরিত্র বদল করছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের হার বাড়িয়েছে, নিউ ইন্ডিয়া বাড়িয়েছে, ওরিয়েন্টাল কমিশন কমিয়ে দিয়েছে, আইসিআর বেসড ইনসেন্টিভ করে দিচ্ছে, সবগুলোই কিন্তু আমাদের বিরুদ্ধে। ন্যাশনাল হেড অফিসে আমরা একটা ধর্ণা ডাকলাম, 10-12 তলা বিল্ডিং, কতজন উপস্থিত হয়েছিলেন? যারা উপস্থিত হয়েছিলেন তারা জানেন। আপনার কি মনে হয় ওই 150 এজেন্ট ন্যাশনাল ইন্স্যুরেন্সের ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করে আপনার প্রিমিয়াম 10% বাড়াটাকে আটকে দিতে পারবে? জেলা থেকে তো বিপুল মাত্রায় আসা উচিত ছিল। আমরা কলটা অনেক সঠিক সময়ে দিয়েছিলাম, আসা উচিত ছিল। যারা কাছাকাছি ছিলেন, উত্তর 24 পরগনা জয়ন্ত অনেককে অর্গানাইজ করে বাসে নিয়ে এসেছিল, ত্রিদীপ নিয়ে এসেছিল, কলকাতা জেনে এনেছিল। কিন্তু এটা তো ন্যাশনাল ইন্স্যুরেন্সের হেড অফিস, দায়িত্বটা তো সবাই। কারণ ইলেকশন হতে 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 টিকিট সাইজ কমছে। আগামী দিনে কিন্তু এভাবেই যদি টিকিট সাইজ করে, তাহলে 150 লোক কখনো 1.5 লক্ষ লোকের বেনিফিট এনে দিতে পারবে না। আপনারা দাবি করেছেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, সব পাওয়া সম্ভব। যন্তর মন্তর ধর্নায় যদি 1 লক্ষ এআইজিআই এজেন্ট যায়, সারা ভারতবর্ষ থেকে এজেন্টকে সেখানে তুলে নিয়ে যাওয়া সম্ভবপর হয়, ভারত সরকার মানতে বাধ্য। এই যে 2.5% পেয়েছেন, এটা কোনো কোম্পানি দেয়নি। মানস দল, অরূপ মুখার্জি, আন্ডার সেক্রেটারি ললিত কুমারের সঙ্গে বসে ওই 5% যিনি সার্কুলার করেছিলেন এজেন্সি কমিশন, অরুণ কুমার মিশ্র, সেই ডেলিগেশনে আমি তখন জুনিয়র লিডারশিপে ছিলাম, অর্গানাইজিং সেক্রেটারি।
যখন আমরা ডেপুটেশনটা দিলাম, ভারত সরকারের আইএএস উনি বললেন এই যে ডেপুটেশনটা দিয়েছেন এটাতে যদি কোনো মিথ্যে কথা লেখা থাকে তাহলে কিন্তু ভারত সরকার আপনাদের এই প্রথম লাইনে যারা বসে আছেন 6-7 জন আপনাদের এগেইনস্টে ক্রিমিনাল অ্যাকশন নেবে। আমি সেখান থেকে বললাম যদি এই ডেপুটেশনে সত্যি কথা লেখা থাকে তাহলে কি হবে? বলল ভারত সরকার 15 দিনের মধ্যে কমিশন রিভোক করবে, যা ছিল সেই স্ট্যাটাস কোতে আপনারা ফিরে যাবেন। এবং তৎকালীন সাংসদ রাহুল গান্ধীজি আমাদের সহায়তা করেছিলেন, উনি প্রণব মুখার্জির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন, উনি মিনিস্ট্রিতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছিলেন, অরুণ কুমার মিশ্রর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছিলেন এবং 7 দিনের মধ্যে 4টে কোম্পানি সিএমডির কাছে অরুণ কুমার মিশ্রর মেল গেছিল যে ইন্ডিভিজুয়াল লাইন অফ বিজনেস থেকে ইন্ডিভিজুয়াল এজেন্ট প্রফিটেবল অর নন প্রফিটেবল, আপনি সেটা দেখে জানান। দেখা গেল ব্যাংক অ্যাসুরেন্স, ব্রোকার, অল্টারনেটিভ চ্যানেলের যে লসটা সেটা আমার আপনার মতো ইন্ডিভিজুয়াল এজেন্টের কাঁধে চাপিয়ে, গ্রুপ মেডিক্লেমের লসটা আমাদের কাঁধে চাপিয়ে আমাদেরকে লস মেকিং পোর্টফোলিও করে ওই 15 থেকে 5 করে দেওয়া হয়েছে। তথ্য সমৃদ্ধভাবে আমরা দিয়েছিলাম এবং উইদিন 15 ডেজের মধ্যে ওই 5% থেকে কিন্তু কমিশনটা বেড়েছিল। আমরা লড়াইটা করতে পেরেছিলাম, জমিতে লড়াই করতে পেরেছিলাম, তথ্য দিয়ে লড়াই করতে পেরেছিলাম। যে 5টি যন্তর মন্তর ধর্ণা হয়েছে অনেক সংগঠন দাবি করে ছবি দিয়ে। আমি কোনো সংগঠনের সম্বন্ধে কোনো বেরূপ মন্তব্য করি না, কারণ আমিও সংগঠন করি, তারাও সংগঠন করে। কিন্তু দয়া করে জমিতে দাঁড়িয়ে আন্দোলন করে ছবিটা দিন। কোনো জায়গা থেকে ছবি নিয়ে এসে সেই ছবি দিয়ে নিজের সদস্যদের বোঝাবেন না, তাতে মানুষকে ভুল বোঝানো হয়, প্রতারিত করা হয়। এআইজিআই একবার লিয়াফির সঙ্গে রামলীলা ময়দানে ধর্ণা করেছিল, আর বাকি 4 বার ধর্ণা এআইজিআই তার নিজের গায়ে গতরে কেটে সদস্য দিয়ে, অর্থ দিয়ে ধর্ণা সংগঠিত করেছিল। যে ধর্ণা আমরা ইতিমধ্যে করব তার চিন্তা ভাবনা আমরা কেন্দ্রীয় স্তরে করছি। কিন্তু সাংগঠনিক পর্যায়ক্রমটা যদি আপনার নষ্ট হয়ে যায়, সাংগঠনিক পর্যায়ক্রমটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে যেটা হবার সেটাই কিন্তু হবে। গণ আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, ব্যবসা করুন। আজকে দেখুন লাঞ্চ করে কিছু লোক শুতে চলে গেছেন, কিছু লোক বেড়াতে চলে গেছেন, কেউ কেউ হয়তো বাড়ি ফিরে যাবেন, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমরা 2 দিন দিতে পারি না সংগঠনের জন্য। আমরা চাই 363 দিন সংগঠন আমার পাশে থাকবে। এভাবে তো দীর্ঘদিন চলতে পারবে না বলতো। যে গণ আন্দোলন ডিএফএস এর অ্যাকশন আপনারা দেখতে শুরু করে দিয়েছেন। তারা অপারেটিং অফিস তুলে দিয়েছে, BO2 আরও কোনো ডিভিশন নেই। কর্মচারী টিম করে চলছে 2-1টা ব্রাঞ্চ, যেটা মধুদা বলছিল যে মধুদারাই ব্রাঞ্চটা চালায়। তাহলে আমার এজেন্ট বন্ধুকে একাধারে শিক্ষিত হতে হবে, একাধারে ডিজিটালাইজেশন যেটা আসছে সেটা জানতে হবে, একাধারে কম্পিটিটিভ কোম্পানির প্রোডাক্টের জায়গায় আপনার নিউ ইন্ডিয়া, ওরিয়েন্টাল, ন্যাশনাল বা আমাদের অন্যান্য যে প্রোডাক্ট আছে সেগুলোকে তুলে ধরতে হবে। তাহলেই কিন্তু লড়াইটা দেওয়া সম্ভব, আমার পুঁজিটাকে টিকিয়ে রাখা সম্ভব। যদি সেন্ট্রাল কমিটির অ্যাক্টিভিটির মাধ্যমে কথা বলেন, সেন্ট্রাল দরকার হলে সেই অ্যাক্টে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, যাতে ভারত সরকারের বিভিন্ন প্রজেক্ট আমরা পাই। সেই প্রজেক্টগুলোর মাধ্যমে কিন্তু আমাদের বেশ কিছু ইনকাম হতে পারে, যেটা দিয়ে আমরা সংগঠনকে চালাতে পারি। এবং যদি সত্যি সেই রেজিস্ট্রেশন আমরা পাই, তাহলে ভারত সরকারের অর্থনৈতিক সাহায্য তারা আমাদের দিতে বাধ্য থাকবে। কিন্তু তার জন্য কিছু প্রস্তুতিকরণ দরকার, প্রক্রিয়াকরণ দরকার। বিগতবার দিল্লিতে গিয়ে আমরা কথা বলে এসেছি, এবারও দিল্লিতে গেলে আমরা কথা বলবো। সেই সমস্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি আমি এটাকে বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন ফান্ডসের মধ্যে আনতে পারি, তাহলে ভারত সরকারের যে কর্মসূচি তার মধ্যে অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশনের নামটাও নথিবদ্ধ হবে। তখন আমরা ভারত সরকারের প্রজেক্ট পাবো। তার জন্য লড়াই, আন্দোলন, পেপার মুভমেন্ট সব করতে হবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে সংগঠনটাকে মন দিয়ে করুন, আর সংগঠনে কাউকে দাদা হিসেবে চিহ্নিত করবেন না। এটা আমার কাছে বা আমার কেন্দ্রীয় কমিটির সম্পাদক হিসেবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমরা কোনো দাদার সংগঠন করি না, আমরা অরূপদার সংগঠন করি না, আমরা বিলাসদার সংগঠন করি না, আমরা সুজিতদার সংগঠন করি না, আমরা মানসদার সংগঠন করি না, আমরা শোভনদার সংগঠন করি না, আমরা এআইজিআই করি। এই জিনিসটা মাথাতে গেড়ে নিন।
ওই ব্যক্তি ওই পদে যেটুকু আছেন সেইটুকু উনি কাজ করছেন, ওনার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করুন, কিন্তু উনি আমাদের জীবনে ভাগ্য আকাশে শেষ কথা নন। যারা শেষ কথা হওয়ার প্রচেষ্টা করেছিলেন সংগঠন তাদের নামটা সংগঠনের খাতা থেকে মুছে দিয়েছে। আমি কোনো ব্যক্তির নাম করতে চাইছি না, ব্যক্তি সবসময় সম্মানিত, কিন্তু ব্যক্তির চিন্তাধারা যদি ঘরের ভেতরে ঘর তৈরি করার প্রয়াস করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি এবং তারাই সংগঠন ছেড়ে চলে যান, আমরা তাদেরকে সংগঠন থেকে বার করি না। কারণ এআইজিআই এর একটা চলার মূল ধারা আছে, একটা স্পিরিট আছে। এই স্পিরিটটা যদি 10-16টা জেলার মধ্যে 10টা জেলা মেনে নেয়, আপনাকেও মেনে নিতে হবে। এআইজিআই তার কর্মধারা চেঞ্জ করবে না। এবারের সম্মেলনে অনেক বিক্ষুব্ধ মতবাদ আমাদের কাছে এসেছিল, আমরা একটা বক্তব্যও কিন্তু ভীত শঙ্কিত হইনি, কারণ সবাই যে নীতিটা ফলো করবে আপনাকে আমাকে সেই নীতিটাই ফলো করতে হবে। যদি আমার জেলা সম্মেলন না করতে পারতো আমি এই মঞ্চে আজকে উপস্থিত হতাম না, কারণ নীতি নির্ধারণ যিনি করেন তার উপর দায়িত্বটা সব থেকে বেশি থাকে। আজও আমরা এই প্রয়াসটা প্রতিনিয়ত দেখতে পাই। কাজ করবেন না কোনো অপরাধ নয়, কিন্তু যে লোকটি কাজ করছে তাকে অন্তত দয়া করে কাজ করতে দিন। সেই জায়গাটায় যদি বাধা দান করেন, এআইজিআই রাজ্য নেতৃত্ব বলুন কেন্দ্রীয় নেতৃত্ব বলুন কঠোরভাবে অনুশাসনটা মেনে চলবে। যারা আগামী দিনে নির্বাচিত হয়ে আসবেন আপনাদের কাছে সহযোগিতা চাইবেন, সাহায্য চাইবেন, করতেই পারেন নাও করতে পারেন, প্রতিবন্ধকতা তৈরি করবেন। প্রতিবন্ধকতা তৈরি করলে সংগঠন সাংগঠনিকভাবেই সেই প্রতিবন্ধকতাটাকে ভাঙবে। আমরা বিগত দিনে ভেঙে এসেছি, আগামী দিনেও আমরা নতুন যে কমিটি আসবে আপনাদের মধ্যে থেকেই অনেকে আসবে, আমরা তাদের সঙ্গে সব সময় সর্বত আছি। পদে থাকলেও আছি, আপদে পড়লেও আছি, বিপদে পড়লেও আছি। আমরা কোনোদিন সাংগঠনিক আমরা মানছি আমরা অনেক কিছু দিতে পারিনি, কিন্তু একটু যদি শান্ত মাথায় ভেবে দেখেন আমরা অনেক কিছু দিতে পেরেছি। একজন এজেন্ট ব্রাঞ্চে গেলে সম্মান পায়, একজন এজেন্ট ব্রাঞ্চে গেলে বসতে পায়, একজন এজেন্ট কিছু আইসিআর কম বেশি হলেও কিছু ইনসেন্টিভ পায়। কমিশনটা আগে কবে ঢুকতো, আজকে কবে ঢোকে, তার সঙ্গে ইনসেন্টিভ ঢোকে, পোর্টাল এক্সপেন্স ঢোকে। যদি কোনো সমস্যা হয় আমি সুজিত সামন্ত, ওই যেটা বললো যে শ্রমিক লেবার, আমি আর সুজিত সামন্ত কলকাতা জেলায়, বরুণ দে কলকাতা জেলায়, আমরা লেবারের মতো কাজ করি। সুজিত সামন্ত একটা ফোন কল করে, আজকে 12টার সময় ন্যাশনাল, কালকে 2টোর সময় নিউ ইন্ডিয়া, পরশু দিন 3টের সময় ওরিয়েন্টাল, ছুটে চলে যাই, যেহেতু তারা ছুটে আসে। পিসমিল ভিত্তিতে আমরা আপনাদের অবজেকশনগুলো হ্যান্ডেল করি। আপনাদের ক্যাশলেস নিয়ে প্রবলেম হয়, আপনাদের ইনসেন্টিভ নিয়ে প্রবলেম হয়, ক্লাব কনভেনশন হচ্ছে না প্রবলেম হয়, হসপিটালে ক্যাশলেস আটকে আছে প্রবলেম হয়, এজেন্ট অসুস্থ হয়ে কলকাতায় গেছে প্রবলেম হয়। আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করি। এখানে বন্ধুবর রাজু আছে, কোনো দাবি করছি না। রাজুর যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন রাজু বুঝতে পেরেছিল এআইজিআই কাকে বলে। অত শীতকাল, রাত্রি 2:30টার সময় আমি আর স্বপন চন্দ্র ওই নিউরো সায়েন্সের সামনে রাত্রিবেলা দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি, তখনও রাজু মুর্শিদাবাদ থেকে পৌঁছয়নি কলকাতায়। ক্রমাগত অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ রাখছি। রাজু কলকাতায় ফিরে যখন হসপিটালে ঢুকলো আমাকে দেখে বলল, অনিরুদ্ধদা স্বপনদা এসে গেছে, তাহলে আর কোনো চিন্তা নেই। এবং ওদের জেলার প্রতিনিধিরা ছিল, রাজু যতদিন হসপিটালে ছিল তারা কিন্তু ছেড়ে দিয়ে চলে যায়নি। আমরা এরকম বহু এজেন্ট বন্ধুর পাশে থেকেছি। আমাদের মিদনাপুর জেলা থেকে এসছে, কলারবন ভেঙে গেছে, আমরা কিন্তু ছিলাম, হসপিটালের সঙ্গে নেগোশিয়েট করেছি, মেডিক্লেম ক্যাশলেস দেখেছি। হার্টের সমস্যা হয়েছে আরএন ট্যাগরে, আমরা ছুটে গেছি। আমরা অ্যাপেলো গ্লেনেগেলসে দরকারে ছুটে গেছি, কারণ ওটা এআইজিআর কর্তব্যের মধ্যে পড়ে। আমরা দাবি করছি না আমরা অনেক কিছু করেছি, হয়তো 5 জনের কাছে পৌঁছতে পেরেছি, 50 জনের কাছে পৌঁছতে পারিনি, কিন্তু পৌঁছবো না এই প্রয়াসটা ছিল না। আমরা পজিটিভ ছিলাম, হয়তো আগে ছিল না। আপনারা দাবি করেছেন টেবিল 3 বেনিফিট, নিশ্চয়ই বরুণদের দায়িত্বে আছেন, উনি দেখভাল করছেন। নিশ্চয়ই আমরা আগামী দিনে দেখব যদি টেবিল 3 বেনিফিট করা যায়, যদি আমরা সত্যিই কিছু এজেন্ট বন্ধুর পাশে দাঁড়াতে পারি। যদি গ্রুপ মেডিক্লেম নিয়ে আগামী কমিটি পর্যালোচনা করে, নিশ্চয়ই গ্রুপ মেডিক্লেম হবে,
করা সম্ভব, দরকার হলে আমরা যৌথ দায়ভার নিয়ে করব, কিন্তু করবই চিন্তা ভাবনাটা আমাদের মনে আছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, আরও কিছু কর্মসূচি আমাদের আছে, নতুন কমিটি হবে, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট চলে যাবেন, তার কর্মসূচি আছে। প্রত্যেককেই একটা কথা বলছি, অনুরোধ করছি, আপনি নিজে কাজ না করুন, আমরা অতটা ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু যদি আপনি কিছু লোককে কাজ করতে বিরত করেন, কিছু লোককে ভুল বোঝান, কিছু লোককে দিয়ে কিছু গন্ডগোল তৈরি করার প্রয়াস করেন, তাতে সংগঠন আরও ক্ষতিগ্রস্ত হবে। পারলে দুজনকে যোগ করুন, তিনজনকে বার করে নিয়ে যাবেন না, কারণ সংগঠন সেদিনও ছিল, আজও আছে, আগামী দিনে আমি আপনি না থাকলেও সংগঠন থাকবে। ধন্যবাদ, নমস্কার। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে, জয় হে জয় হে। জয় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জয় জয় জিন্দাবাদ।